স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে দেশ, জনমনে অনেক প্রশ্ন। নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন রোববার নতুন মন্ত্রিসভার শপথ। একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ মন্ত্রিসভা প্রশ্ন তৈরি করছে। প্রশ্ন উঠেছে বিএনপি ও তার জোটের আন্দোলন নিয়ে। নির্বাচনকে ঘিরে সহিংসতা, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের নিরাপত্তায় ঘাটতি কেন জানতে চায় মানুষ। আর এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আইন বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল। স্বাগত আপনাদের। নির্বাচন শেষ, এমপিরা শপথ নিয়েছেন, মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে রোববার। তো এই অবস্থায় নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, কোনটা মনে করেন আপনি? অনেকগুলি চ্যালেঞ্জ, মানে সবচেয়ে বড় না, আমি বলবো যে দুটা বড়। একটা হলো শান্তি শৃঙ্খলা, দেশের এই সহিংসতাটা, সেটার মোকাবেলা করা, আর অর্থনীতিকে পুনর্জীবিত করা। আমার যদি বলতে হয় তাহলে এই দুটা, হয়তো একটা 19 আর একটা 20, কিন্তু এই দুইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, সহিংসতা, এটা আর অর্থনীতির যখন করুণ অবস্থা, কঠিন অবস্থা, এবং একটা অপরের সাথে সংযুক্ত, এই দুইটাকেই ইস্যুকেই এখন অ্যাড্রেস করাটা বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি এই যে নির্বাচন হয়ে গেল, মোটামুটি প্রধান বিরোধী দল বিএনপি, তৎকালীন প্রধান বিরোধী দল বলতে হয় এখন, বিএনপিকে ছাড়াই যে নির্বাচনটা হয়ে গেল, এটা নিয়েও তো নানা রকম ইমেজ সংকটের মুখে পড়েছে। বিদেশি পত্রপত্রিকা, বিদেশিদের সঙ্গে আমাদের সম্পর্ক, এটাও একটা বড় চ্যালেঞ্জ কিনা? নির্বাচনের গ্রহণযোগ্যতা, হ্যাঁ, এখন এইগুলি ভাবে 1, 2, 3 করে একটু বলা মুশকিল, কিন্তু একটা প্রত্যেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে হ্যাঁ, আমার মনে হয় যে নাগরিকদের দৃষ্টিভঙ্গি থেকে, মানে আমরা যেটা আশঙ্কা, আতঙ্ক, ঘর থেকে বার হতে পারছি না, কাজকর্ম করতে পারছি না, তো ওই দৃষ্টিতে এখন ধরেন আমার কাছে যদি বলেন, আমাদের দেশের বেশিরভাগ লোকের কাছে ইলেকশন থেকে দৈনন্দিন জীবনের যে নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের যে নিশ্চয়তা, এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য এইটাও ঠিক যে এই দুইটা করতে হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ছাড়া এই দুইটা করা মুশকিল হবে অবশ্যই। মঞ্জুরুল হাসান বুলবুল, আমি আপনার কাছে একই প্রশ্ন রাখছি, বড় চ্যালেঞ্জ কোনটা মনে করছেন? আমার মনে হয় যে যথার্থই বলেছেন, যে একটা হচ্ছে জনমনের স্বস্তি ফিরিয়ে আনা। আপনি যদি আজকের ঢাকা শহরের দিকে তাকান, একটা ছুটির দিনের চেহারা যদি আপনি দেখেন, যে মানুষ অবরুদ্ধ, হরতাল, নানা যে নামে যে অভিধাতেই আপনি কর্মসূচিগুলি ডাকেন না কেন, এমন একটা অবস্থায় মানুষ পড়ে গেছিল যে মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। আপনি ঢাকা চিটাগং, আমি যখন এখানে আসছি তখন টেলিভিশনে দেখে আসলাম, প্রায় ঢাকা চিটাগং রাস্তায় প্রায় 40 কিলোমিটার যানজট। তার মানে আমরা একটু আগে কথা বলছিলাম যে আমরা না হয় ঢাকাতেই আমাদের আত্মীয় স্বজনরা আছে, আমাদের সৌভাগ্যক্রমে ঢাকার বাইরে যেতে হচ্ছে না। যদি আত্মীয় স্বজন, বাবা মা, বৃদ্ধ, অসুস্থ কেউ বাইরে থাকতেন, তাহলে আমাদের কি পরিণত হতে পারতো? যারা বাধ্য হয়ে তারা যাচ্ছেন। এই যে মানুষের যে অবরুদ্ধ অবস্থা, অস্বস্তিকর অবস্থা, নিরাপত্তাহীন একটা অবস্থা, সেটি একটি বড় বিষয়। কাজেই নতুন সরকার দ্রুততম সময়ে এটা করা দরকার। তার সঙ্গে যেটি যোগ হয়েছে, এই যে নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর নির্যাতন, আপনি এখনও কমছে না। কিন্তু আমরা কালকেও দেখলাম নারায়ণগঞ্জের খবর, এর আগে তো আপনি কালকেও দেখলাম বাগেরহাটের খবর, এর আগে তো দিনাজপুরের খবর আমাদের সঙ্গে ছিল, যশোরের খবর। এখানে একটা প্রশ্ন আছে, আর তার সঙ্গে আমি যেটি বলতে চাই, যেটি জনাব স্বাধীন মালিক যথার্থ বলেছেন, যে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি মানের অর্থনীতির সাথে যারা সম্পর্কিত, ওই মানে অর্থনীতিও তো ভেঙে পড়েছে, এবং এই মানুষগুলো কিন্তু একদম মাটির সঙ্গে শুয়ে পড়েছে। আপনার একটা খেয়াল রাখবার কথা, যে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। আমন ধান কাটা শেষ হয়ে গেছে, প্রায় বোরো ধানের প্রস্তুতি শুরু হচ্ছে। এই যে ধানটা কাটা হলে এই ধানগুলি যদি তারা বিক্রি করতে না পারে, এবং বোরো ধানের সার, কীটনাশক এগুলি যদি যথাযথ সময়ে আপনি সরবরাহ না করতে পারেন, তাহলে কিন্তু এর একটা খুব বেশি দূর না, মানে আগামী মৌসুমেই এর একটা প্রবল রকম চাপ পড়বে অভ্যন্তরীণ অর্থনীতিতে। যে আপনি যেটা বলছিলেন, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে এই যে আপনি চ্যালেঞ্জগুলোর কথা বললেন, আজকে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, আজকে তার ভাষণে বলেছেন যে শক্ত হাতে দমন করা হবে সহিংস কর্মসূচি। আমরা তো ঘোষণা শুনতে চাই না। আমি খুবই ক্ষুব্ধ যে সময়টাতে, যদি এই যে সংখ্যালঘু নির্যাতনের কথাটা যদি বলেন, আমি খুবই ক্ষুব্ধ যে এই সময়টিতে নির্বাচন কমিশন ছিল বাংলাদেশের সরকারে, তার হাতে প্রায় 5.25 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, সেনাবাহিনী থেকে শুরু করে সব।
তো কাজেই নির্বাচন কমিশন একটা এত বড় নির্বাচনের আয়োজন করলেন এই মানুষগুলির নিরাপত্তার এবং বিধান না যদি করে। একটু দেখি আমরা আগের অভিজ্ঞতা দেখি, আগেও কিন্তু নির্বাচনের 2001 সালের কথা যদি মনে করি, একই ঘটনা ঘটেছে এবং এইবার তার আশঙ্কা আরো বেশি ছিল, কারণ কাজেই জামাত বিএনপি প্রধানমন্ত্রী ভাষণে বলেছেন সেটা সেই খুব ক্ষেত্রে আগে থেকেই কি মানে ওদেরকে নিরাপত্তার দিকটা দেখা দরকার ছিল, এটা তো সরকারের ব্যর্থতা। এখন তো আন্তর্জাতিকভাবে যে একটি ভালো নির্বাচনের যে প্যারামিটারগুলি ঠিক করা আছে তার মধ্যে তো শুধুমাত্র আপনি মানে ব্যালট বাক্স পৌঁছাবেন, শুধুমাত্র ঠিক মতো ছিল দেওয়া হলো কিনা এটি কিন্তু না, ভোটাররা ভোট কেন্দ্রে আসলো কিনা, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারলো কিনা, পোস্ট ইলেকশন ভায়োলেন্স আপনি ফেরাতে পারলেন কিনা, ইন্টারন্যাশনাল ইন্ডিকেটরের মধ্যে কিন্তু এটাও একটা ইন্ডিকেটর একটা ভালো নির্বাচনের জন্য। তবে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন আমার ধারণা যদি এটি মানে ওনার প্রায়োরিটির সঙ্গে আমাদের আকাঙ্ক্ষার যে প্রায়োরিটি তার মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু এটির একটা দৃশ্যমান চেহারা দেখতে হবে, কারণ এটি যাতে রাজনীতিকীকরণের মধ্য দিয়ে দুর্বৃত্তরা ছাড়া না পায়। এটা যথার্থ দুর্বৃত্তরা যদি শাস্তি পায় তাহলে 2001 তারপর আবার 2008 আবার 2013 প্রতি 5 বছর পর পর এরকম দৃশ্য আমাদের দেখতে হবে। অবশ্যই সরকারের সামনে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই যে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দেওয়া। আমরা দেখেছি কি হারে শিক্ষাঙ্গন পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা নজিরবিহীন, আগে কখনো আমরা এই ধরনের ভয়াবহতা দেখিনি। পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে 4 কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত। এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা করা যায়? আমরাও খুব চিন্তিত, কারণ আপনি যদি দেখেন যে এই পুরো বছরটা যেভাবে গেছে, স্টুডেন্টদের বা শিক্ষার যে অবস্থা এখন এসে দাঁড়িয়েছে সেটাকে কিভাবে যে মোকাবেলা করবে বা মেকআপ করবে, আমি এখন পর্যন্ত কোনো নীতি নির্ধারকের কাছ থেকে কোনো ভিশন বা এই ধরনের কিছু পাচ্ছি না। এবং যেই ছেলে মেয়েদের সঙ্গে আমরা কাজ করি তাদেরও এই প্রশ্ন, পুরো বছর যেভাবে গেছে তাদের মানে এত অনিশ্চিত একটা সময় গেছে, তাদের লেখাপড়ার সময় বলেন, সিকিউরিটির জায়গা থেকে বলেন, সব দিক থেকে মানসিকভাবে বলেন, সব কিছু মিলিয়ে এর প্রভাবটা যে আপনি কালকেই এটার মূল্যায়ন করতে পারবে আমার মনে হয় না। আপনি কিন্তু এই অবস্থাটার ম্যানিফেস্টেশনগুলো, প্রভাবগুলো কিন্তু হয়তো 10-20 বছর পরে দেখবেন। এবং আপনি কি এটা বলতে যাচ্ছেন যে ধরেন একটা শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেল, সে ক্লাস করতে পারছে না, এটা একটা ক্ষতি, কিন্তু একটা ছোট শিশু তার সামনে যখন শিক্ষা প্রতিষ্ঠানটা পুড়ে যায় তার মানসিক যেই একটা ক্ষত হয়, সেটার কথা কি বলছেন আপনি? আপনি তো এটাকে আলাদা করতে পারেন না, আপনাকে তো সবটাকেই চিন্তা করতে হবে। যে একটা হলো সারা বছরের ব্যাপার, তারপরে নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে। এবং আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা এখনো কেন 40-42 বছর পরে স্কুলকে পোলিং সেন্টার করি? আমাদের তো প্রয়োজন নেই, আমাদের তো অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, কমিউনিটি সেন্টার আছে, এখনো কেন সেই পুরনো হিস্টোরিক একটা যে ব্যবস্থাপনা ছিল সেটাই চলে যাচ্ছে? এখনো স্কুলকে কেন আমাদের পোলিং সেন্টার করতে হবে? এবং স্কুল যে কয়দিন ইলেকশন হয় সেই সময়টা তো বন্ধ হয়ে যায়, তার মানে কিছু না কিছু তো একটা ইম্প্যাক্ট হচ্ছে। আর এবার আমরা দেখেছি যে কিভাবে ডিস্ট্রয় করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এবং আপনি জানেন যে এখনো প্রায় 2000-এর মতন গ্রামে স্কুলই নেই। তা এখন পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না যে যেগুলো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, সেগুলোকে আবার তৈরি হবে কিনা। যেই কষ্ট করে এগুলোকে স্ট্যাবলিশ করতে হয়, বানাতে হয়, এবং সরকারি যে প্রক্রিয়া আছে তার মধ্যে থেকে মানে প্রকিউরমেন্ট বলেন, ফাইন্যান্স বলেন, এগুলোকে এনে স্কুলগুলো করা এমনি একটা যুদ্ধ, একটা স্ট্রাগল, তার মধ্যে এগুলো যেভাবে নষ্ট করা হয়েছে। সো আপনি যদি এটা শুধু বিল্ডিংটা পুড়ে গেছে বা যে স্টুডেন্টরা সরাসরি ওখানে ছিল, যে ছাত্রছাত্রীরা, তাদের অবস্থা কি হবে সেটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে আরো বেশি মানে বড় যে চিত্রটা সেটা নিয়ে চিন্তা করতে হবে। এবং আমরা যে কি সর্বনাশটা করেছি, আমরা আজ থেকে হয়তো 10 বছর পরে গিয়ে এর জন্য মূল্য দিতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে এর আগেও যদি ছোটখাটো হয়ে থাকে বা যখনই এই ধরনের সহিংসতা হয়েছে কখনই কোনো বিচার হয়েছে কিনা, আমি তো যা দেখছি আমার অভিজ্ঞতায়, there is total impunity. আপনি যাই করেন কোনো না কোনো ভাবে আপনি সেই জায়গায় থেকে যে আপনার বিচার হচ্ছে বা আগামীতে কেউ ভয় পেয়ে আর ওই কাজটা আবার করবে না, এরকম তো কোনো নজির নাই। তো আমার সামনে কি উদাহরণ আছে? আমার যদি ইম্পিউনিটি থাকে সমাজে বা ব্যবস্থায়, সরকারি ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থায় যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কেন পরিবর্তন হবে? আবার যদি 5 বছর পরে ইলেকশন এরকম একটা চিন্তা, আপনি আমাদেরকে আবার এখানে ডাকবেন?
সেটা আমরা চাই না। এই বিষয় নিয়ে আবারও আলোচনা করতে, যেন করতে না হয় ভবিষ্যতে। ডক্টর স্বাধীন মালিক, বুলবুল ভাই যে প্রসঙ্গে বলছিলেন যে এই যে নির্যাতন আমরা দেখেছি হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে আক্রমণ হয়েছে, এটা তো নতুন কিছু না। এটা আগেও 2001 সালের নির্বাচন পরে আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, এবং এইবার কিন্তু এটা এক্সপেক্টেড ছিল, এটা অনাকাঙ্ক্ষিত না। যেখানে বিএনপি জামাত তারা ঘোষণাই দিয়েছে নির্বাচন বর্জন করবে, অপ্রত্যাশিত না আমাদের কাছে। এটা অপ্রত্যাশিত ছিল না, এটা আগে থেকেই ধারণা করা মানে ধারণাই ছিল। তারপরেও কেন তাদের নিরাপত্তা দেওয়া গেল না? আমার মনে হয় এটা, এই ইস্যুটা নিয়ে আমি খুব বেশি কোনো কাজ করি না। এখন আমার গত এই কয়েকদিন ধরে দেখে যেটা মনে হচ্ছিল, যেটা আমরা বারবার বলছি, যে সংখ্যালঘুদের উপর নির্যাতন একটা রুটিন ব্যাপার হয়ে গেছে। মানে নির্বাচনের পরে বেশি হয়, কিন্তু তার মানে যে অন্য সময় হয় না সেটা তো না। মানে মোটামুটি ধরে নেওয়া হয় যে 47 সালে সংখ্যালঘু সংখ্যা ছিল 33%-এর মতো, 33%, ওইটা এখন নেমে 9 থেকে 10-এ দাঁড়িয়েছে। তো সংখ্যালঘু নির্যাতনের আমার মনে হয় যে বড়, এটাকে আমরা সবসময় একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসাবে দেখছি। যখন নির্যাতন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি দাও, মানে কঠোর ব্যবস্থা নাও তাদের বিরুদ্ধে, তাকে আইন শৃঙ্খলা ইস্যু হিসেবে দেখছি। আমার মনে হয় যে মানে সংখ্যালঘুরা যে আমার মতো, আমি যাই সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমান, সংখ্যালঘুরা যে সমানভাবে আমাদের মতো বাঙালি, বাংলাদেশি, এই জিনিসটা আমরা কখনো করি নাই। মানে তাদের প্রতি একটা মানে শত্রু ভাব, শত্রু মানে তারা মানে হিন্দু হলে মানে কিছুটা তারা পুরা বাংলাদেশি না, তাদের মধ্যে একটু কমতি আছে, দেশপ্রেমের কমতি আছে। সবসময় আমরা টার্ম ব্যবহার করা যে অন্য একটা দেশের দালাল। তো ওদেরকে যে আলাদা করে রাখা, ওই আলাদা না করে তারা যে আমাদের মতো 100% এই দেশের নাগরিক, মানে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু তারা 100% এই দেশের নাগরিক, এবং এই জিনিসটা আমরা কখনো অধিকারটা আগে প্রতিষ্ঠা করতে হবে, এবং এই আমরা কখনো কথাবার্তা বলি না। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমি একটা খুব খারাপ উদাহরণ দিতে যাচ্ছি। খারাপ উদাহরণ হলো যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ভাষণে বললেন যে খালেদা জিয়া জন্ম ভারতে। ওই যে আমাদের যে বৈষম্যর যে কালচারটা, যে জন্মস্থান ভেদে বৈষম্য, ধর্মভেদে বৈষম্য, ওই যে পাকিস্তানের মানে অমুক দল হলে তার পাকিস্তানের প্রতি মানে দয়া মায়া বেশি, আর এই দল হলে তার ভারতের প্রতি দয়া মায়া বেশি। আমাদের সম্পূর্ণ যে বৈষম্যের কালচারটা, এই বৈষম্যের কালচারটা থেকে, ধর্মভেদে বৈষম্য, জন্মস্থান ভেদে বৈষম্য, এই বৈষম্যের কালচারটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না বা কোনো উদ্যোগই নিচ্ছি না। আমি এটা তুলনা করলে আপনি আমরা স্বাধীন ভাই একটা বিরতি নিয়ে আসি, আমরা এই বিষয়ে আলোচনা করব। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বুলবুল ভাই, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হতে পারে আমরা শুনছি, আবার এটাও শোনা যাচ্ছে যে তারা মন্ত্রিত্বও পেতে যাচ্ছেন। তো একই সঙ্গে একটা দল বিরোধী দলেও থাকবেন, মন্ত্রিত্বও পাবেন, ব্যাপারটা মানে একটু অদ্ভুত। একটি হচ্ছে একটা সংসদে তো বিরোধী দল লাগবে, এটা হলো বাস্তবতা। বিরোধী দল কে হবে, জাতীয় পার্টি হবে, কে হবে জানি না। আমি এটা আপনি যেরকম প্রশ্ন করলেন এরকম আমারও প্রশ্ন। আমি জানি না, আইনগত ব্যাখ্যা নিশ্চয়ই ডক্টর শাহদিন মালিক দিতে পারবেন। আমি দুপুরবেলা জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি দেখছিলাম, তো তার মধ্যে বেশি দূর আমার যেতে হয়নি। প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত শিরোনাম এবং ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের 1-2 ডেফিনেশনের 2-এর টতে, 2-এর 1-এর টতে বলা হচ্ছে, বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত খ্যাতমত দল বা অধিসংঘের নেতা। অর্থাৎ এটা দেখলে, এই ডেফিনেশনটা দেখলে বোঝা যায় যে সংসদে একটা বিরোধী দল থাকবে যারা সরকারি দলের বিরোধিতা করবে, এই জন্যই সরকারি মানে বিরোধী দল। এখন যদি যেটা আপনি বললেন, যদি এটি হয় যে আমরা ইতিমধ্যেই জেনেছি জাতীয় পার্টির বেগম রোশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, তার মানে এই ডেফিনেশন অনুসারে তিনি এমন কিছু সংসদ তার দলের এমপিদের নেতৃত্ব দিবেন যারা সরকারের সমালোচনাও করবে, বিরোধিতা করবে। সমালোচনা এক জিনিস, আর বিরোধিতা করার এক জিনিস। সমালোচনা তো তার দলের লোকজন সমালোচনা করতে পারে। কাজেই এখন দেখা যাচ্ছে যে তারা আবার মন্ত্রীও হবেন।
যদি মন্ত্রী হন তাহলে সরকারের বিরোধিতাকারী কি করে হয় এটা আমি বুঝি না। মানে একই সঙ্গে সরকারের সঙ্গে থাকা এবং আবার তাদের বিরোধিতা করা। সেটি যদি হয় তাহলে কার্যপ্রণালী বিধি লঙ্ঘিত হচ্ছে, এটা চেঞ্জ করতে হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক বিপদের জায়গা আমি দেখি যে আমরা গণতন্ত্রে তো একটা বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলের কথা এখন যিনি প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে আমরা বিএনপি কেন আসে না, আমরা শক্তিশালী বিরোধী দলের কাছ থেকে সমালোচনা শুনতে চাই। এখন যদি একটি শক্তিশালী না দুর্বল মতো একটা বিরোধী দল, সেটিও যদি আবার মন্ত্রীর অংশীদারিত্ব থাকে, তাহলে তার মানে যে শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশা সরকারি দল করে সেটা হচ্ছে না। এক। 2 নম্বর যেটি হচ্ছে যে দেখেন রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নানা ধরনের সুযোগ তৈরি হয়। আমার ধারণা জাতীয় পার্টির সামনে, এমনকি সরকারের সামনেও একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা তো বিরোধী দল বলতেই গত 23 বছর ধরে বিএনপিকে বুঝছি। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি এখন শক্তিশালী একটা বিরোধী দলের ভূমিকা নেয় এবং প্রকৃত প্রস্তাবেই যদি যথেষ্ট সমালোচনার পরেও একটা বিরোধী শক্তি হিসেবে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের রাজনীতিতে আরেকটা নতুন বড় দলের উত্থান আমরা দেখতে পারি। 2 নম্বর যে কথাটি বলতে চাই, আমাদের রাজনীতির সমালোচক যারা তারা বলেন যে 72 সনে আমরা একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। তখন যদি ন্যাপ, কমিউনিস্ট পার্টি এই দলগুলিকে বিরোধী শিবিরে রাখা যেত, তাহলে হয়তো 400-র উত্থান হতো না। তাহলে হয়তো মানে এক ধরনের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও ক্ষমতায় থাকতো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও বিরোধী দলে থাকতো। আমরা যদি একটা নিরাপদ বাংলাদেশ চাই, তাহলে কিন্তু এই শর্তটি পূরণ করা আবশ্যক যে আমাদের সরকারেও বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, বিরোধী দলেও মুক্তিযুদ্ধের শক্তি থাকবে। তো এখন বিরোধী দলেও যদি মুক্তিযুদ্ধের শক্তি না থাকে, এমন যদি হয় যে সরকারি দলে মুক্তিযুদ্ধের শক্তি আর এই সরে গেলেই জামাত বা শিবিররা ক্ষমতায় চলে আসছে, সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে দেশটি। কাজে আমি মনে করি যে সংসদের নিজের ডেফিনেশন অনুযায়ী একটা শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। রওশন এরশাদকে বিরোধী দলের নেতা করার মধ্য দিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অবস্থাতে সরকারের মন্ত্রিসভায় তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি সাংবিধানিক ব্যাখ্যা জানি না, সেটা নিশ্চয়ই ডক্টর স্বাধীন মালিক। ওইভাবে সংবিধান তো অত, আমরা বলি সংবিধানে অত কি বলে অত ডিটেইল মানে বিস্তারিত কিছু থাকে না। আপনি যেটা বললেন যেটা কিছুটা কমন সেন্স যে একবারে যে একদিকে বিরোধিতা করবে আবার সঙ্গেও থাকবে, দুটো তো একসাথে হয় না। অতএব এখন এটা হয়তো ওই অর্থে তো অনেক কিছু। এর জন্য কি সংসদের কার্যপ্রণালী বিধির কোনো চেঞ্জ আনার দরকার আছে? যদি এরকম একটা প্রপোজিশনে যদি জাতীয় পার্টির কিছু লোক মন্ত্রী হয়, তাই সরকারের অংশ, তাহলে তো সেই জাতীয় পার্টিকে আর বিরোধী দল বলা যাবে না। মানে সরকারের অংশ হয়ে গেলে ওই ভূমিকাটা তো বড় হবে, যেটা মানে অ্যালায়েন্স হয়ে যাবে। হ্যাঁ, অ্যালায়েন্স হয়ে যেতে, মানে এটা জোটের সরকার হয়ে যাবে। জোটের সরকারে তখন আর বিরোধী দল মানে পার্লামেন্টে বিরোধী দল থাকে, হয়তো স্বতন্ত্র কিছু জন আছেন, আমি জানি না। যেমন যে এর আগে ফজলুল আজিম সাহেব ছিলেন, মানে বিএনপি না থাকা অবস্থাতে সরকারে যোগ দিলে একটা জোট সরকার হতে পারে, জাসদ থাকতে পারে, ওয়ার্কার্স পার্টি থাকতে পারে, এরাও থাকতে পারে। কিন্তু বিরোধী দল বললে তো এখানে ডেফিনেশন বলা আছে যারা সরকারের বিরোধিতা করবে। তখন স্বতন্ত্রদের মধ্যেও স্বতন্ত্র 10-12 জন, যেমন নবম সংসদে আমরা যেটা দেখেছি, জিএম কাদের সাহেব মন্ত্রী ছিলেন, আমরা দেখেছি। তো ওইটা তো সরকারের অংশ না, তারা তো আর বিরোধী দল ছিল না। সেটাই বলছি, সরকারের অংশ ছিল, জোটবদ্ধ ছিল, সেখানে তো বিরোধী দল ছিল বিএনপি। সেটাই বলছি। তাহলে এখানে তো এরকম একটা প্রশ্ন, তাহলে ওরা বিরোধী দল থাকতে পারবে না আর কি। আর বিরোধী দল থাকলে আপনি যেটা বলছেন, যখন আর সরকারের মন্ত্রী হওয়ার স্কোপ নাই, সুযোগ থাকে না, যে কোনো একটা মানে একই সঙ্গে দুই পক্ষ থাকা। তবে যে আমরা আমি যেন কত কিছু নতুন দেখছি, এবারে মেজরিটি ইলেক্টেড হয়ে গেছে ইলেকশনের আগে, ওই একসাথে অনেক কিছু নতুন দেখছি। তো এখন নতুন আরো কিছু হয়তো দেখতে পারবো আর। আমি ফারাক কবিরের কাছে, আপনি বলছিলেন যে 80-র দশকে আপনারা ইউনিভার্সিটিতে ছিলেন, তখন আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকে বললেন এই যে এখন জাতীয় পার্টির এই উত্থান। আসলে বাংলাদেশ মানে সত্যি বলতে হবে অ্যামেজিং। আমাদের এখানে কত কিছু হচ্ছে, এক জীবনেই আমরা কত কিছু দেখছি। কেন 80 থেকে বহু ভঙ্গ তবু রঙে ভরা বাংলাদেশ, একেবারে কেন 80 থেকে 87-88 পর্যন্ত আমি নিজে ইউনিভার্সিটিতে ছিলাম, এবং এই জাতীয় পার্টি বা এরশাদের কারণে আমার 4 বছরের অনার্স মাস্টার্স যে 7-8 বছর লেগেছে। এবং সেখানে স্টুডেন্টস মুভমেন্ট বলেন, কালচারাল অ্যাক্টিভিস্টদের মুভমেন্ট বলেন, সিভিল সোসাইটি মুভমেন্ট বলেন, সবাই মিলে কিন্তু আবার সেই ডেমোক্রেসি রেস্টোরেশনের, গণতন্ত্রে ফিরে আনার জন্য আমরা 90-তে যে সেলিব্রেশন করেছিলাম, যেই জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা আবার এটাও দেখলাম যে একটা রাষ্ট্রপতি নেমে গেল, বিচার হলো, জেল হলো, আবার মানে সেই জায়গায় কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম যে গণতন্ত্র বোধহয় একটা ট্র্যাকে এসছে। এখন
অনেক কনফিউশন, এত কনফিউশন যে সাধারণত যে কোনো ডেমোক্রেসিতে এক দল পাওয়ারে থাকে আর একটা বিরোধী দল থাকে। বিরোধী দলে তো কিছু রোলস থাকে, কিছু রেসপন্সিবিলিটিস থাকে। তার মধ্যে একটা যেটা বলছিলেন, দুজনেই বলেছেন, বুলবুল ভাই এবং ডক্টর স্বাধীন মালিক, যে শুধু অপোজ করা না, অল্টারনেটিভ আইডিয়া দেওয়া, অল্টারনেটিভ পলিসি দেওয়া। কিন্তু আসলে আমাদের দেশে আমরা কিন্তু ওই জিনিসটা কখনোই পাইনি। আমরা শুধু ক্রিটিসিজমটা পেয়েছি। বিরোধী দল, সরকারি দল যদি কোনো প্রস্তাব আনে সেটার বিরুদ্ধে গেছে বা ভোট দেয়নি, কিন্তু অর্থনৈতিক পলিসি বলেন, ফরেন পলিসি বলেন, শিক্ষা পলিসি বলেন, যে তারা একটা অল্টারনেটিভ দেয়। সাধারণত কিন্তু তাই হয় ডেমোক্রেসিতে, যে তারা শ্যাডো বাজেট দিবে, অল্টারনেটিভ এডুকেশন পলিসি দিবে, ইকোনমিক পলিসি দেবে, এক্স্যাক্টলি, এবং সেখান থেকে কিছু আইডিয়াস নতুন আসবে। কিন্তু সব ক্ষেত্রে যে বিরোধী দল কাজ করবে, যেমন গত সংসদে মানে নবম সংসদে আমরা তো দেখেছি বিরোধী দল মোটামুটি ভাবে অনুপস্থিতি ছিল, এটাও একটা বাস্তবতা আমাদের। শুধু নবম কেন, আমাদের তো প্রায় 96 থেকে এটাও আর একটা ধরনের প্র্যাকটিস হয়ে গেছে যে নির্বাচন হয়, যিনি বিরোধী দলে আসেন 35-30% মানুষের ভোট নিয়ে আসেন, তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করেন আমরা এখনো ঠিক পরিষ্কার। আমি একটু স্বাধীন মালিকের কাছে যাচ্ছি। এই দশম সংসদের আরেকটা আলোচিত বিষয়, মানে এখন যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে স্পিকার কে হচ্ছেন। বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, উনাকে কি আবার স্পিকার রাখার কোনো সুযোগ থাকছে কি? যেহেতু মানে এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটার ব্যাখ্যা চাচ্ছিলাম আপনার কাছে, একটু আইনি ব্যাখ্যা। সবকিছু নির্ভর করে এক ব্যক্তির উপরে, তবে আইনি আমার কোনো বাধা, আইনি কোনো বাধা নেই। মানে শিরীন শারমিন আইনি বিষয়টা একটু জানতে চাই। আমার আইনি কোনো, তাকে আবার ওই নবম, আমি চিন্তা করি না, তাহলে হবে হয়তো নবম সংসদের স্পিকারের দায়িত্ব সে ডেপুটি স্পিকারকে দিয়ে দশম সংসদের স্পিকার নির্বাচিত হতে পারে, তখন ডেপুটি স্পিকার। কিন্তু উনি তো নির্বাচিত সংসদ না, উনি তো এই দশম নির্বাচিত সংসদ না, সেটা নিয়ে একটা প্রশ্ন অবশ্য আছে। গতবার তিনি ছিলেন সংরক্ষিত আসনে, এইবার এখন তিনি তো সরাসরি আসনে নির্বাচিত হননি, সেটা নিয়ে একটা কনফিউশন আছে। সংসদের প্রথম কাজ হলো স্পিকার নির্বাচন। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আবারও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। নবম সংসদ থেকে দশম সংসদে পদার্পণ, এই বিষয়টি নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। যেমন আমরা জানি যে এই সংসদের মেয়াদ আছে 24শে জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই আমরা দেখলাম নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন, তারপরে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে যাচ্ছেন। এই বিষয়টার আইনি ব্যাখ্যাটা কি, বা সংবিধান কি বলে? এটা তো সংবিধান কেন জানি না, আমি তো খুব স্পষ্টভাবে পড়ি। আর হচ্ছে যে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত করবেন, হয়তো তারাও রাইট হতে পারেন। আমি বলছি যেহেতু এইটা আদালত পর্যন্ত গড়ায় নেই এবং আদালত থেকে কোনো এটা ব্যাখ্যা নাই, যখন যেভাবে পড়ছি ওখানে 123-এ স্পষ্ট লেখা আছে যে যখন এই একটা নির্বাচন আর একটা সংসদ থাকবে, থাকা অবস্থায় অন্য সংসদে যদি নির্বাচন হয়ে যায়, সংবিধানে বলা আছে যেই সংসদটা আছে তার মেয়াদ শেষ হওয়ার পরে নতুন সংসদ শপথ, মানে সংবিধানের ওয়ার্ডটা আছে যে কার্যভার গ্রহণ করবে, নতুন সংসদ কার্যভার গ্রহণ করবে। অর্থাৎ এখন যদি আমরা পড়ি তাহলে 24শে জানুয়ারির পরে কার্যভার গ্রহণ করবে। আর সংসদ সদস্য যেই সব পদে শপথ নিতে হয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচারপতি, প্রধানমন্ত্রী, যেসব পদে শপথ নিতে হয়, সেই সব পদের ব্যাপারে সংবিধানে 148-3 বলা আছে যে শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করেছেন, এটা ধরে নেওয়া হবে। ওই জন্য আমি যেটা বাবার উদাহরণ দিই যে একজন যারা মন্ত্রী হিসেবে, পরশুদিন যদি মন্ত্রিসভার শপথ হয়, তাহলে বেশি এটা এমন ভাবে ব্যাখ্যা করা যায় না যে শপথ নিচ্ছি কিন্তু কার্যভার গ্রহণ করছি না 24 তারিখের আগে। সংবিধান তো বলেই দিচ্ছে শপথ নেওয়া মানে শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা। কারণ যে ধরুন ওই যে মন্ত্রী হিসেবে ধরুন যারা যদি শপথ নেবেন বঙ্গভবনে গিয়ে, সবসময় দেখি যে বঙ্গভবনে যান একটা গাড়িতে মানে ফ্ল্যাগ উড়ে না, শপথ নিয়েই কিন্তু এটা সন্ধ্যার সময় রাত্রে উন্নত মন্ত্রণালয়ে যাচ্ছেন না, মানে কোথাও ওই জয়নিং রিপোর্ট দিচ্ছেন না। রাত্রে যদি 8টার সময় শপথ হয়, বঙ্গভবন থেকে যখন বেরিয়ে আসেন, বিচারপতি হোক বা মন্ত্রী হোক, তখন আবার ওই যে ফ্ল্যাগ লাগিয়ে বেরিয়ে আসেন। তার মানে শপথ নিয়ে ফ্ল্যাগটা লাগাচ্ছেন, মানে কি উনি মন্ত্রী হিসাবে বেরিয়ে আসছেন, উনি কার্যভার গ্রহণ করেছেন। তো এই সংসদ সদস্যের ব্যাপারে যেহেতু তারা শপথ নিয়ে নিয়েছে, আমি যেভাবে সংবিধানটা বুঝি, তার মানে তারা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। আমার হিসাবে তারা ওই যে
বৃহস্পতিবার থেকেই বেতন ভাতাদি পাবেন, সুযোগ সুবিধা বেতন ভাতা মাসের শেষে। অতএব এখন একটা আমরা খুব মানে আমরা দুনিয়াতে অনেক কিছু দেখাচ্ছে যেটা দুনিয়া মানে জানতো না। তাহলে এর অর্থ কি এই দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে নবম এবং দশম দুটো সংসদই আছে, মানে দুটো সংসদ মানে 600 মানে এক্সাক্ট হিসাব করলে তো 600 হবে না, বাট কিছু ওভারল্যাপিং মানে ওভারল্যাপিং হবে। কিন্তু আমাদের এখন প্রতি আসনে 2 জন করে সংসদ সদস্য আছেন, অনেকগুলি আসনে একসাথে 2 জন করে সংসদ সদস্য আছেন। এটা একটা আমার মনে হয় যে আমরা দুনিয়ার পার্লামেন্টের ইতিহাসে একটা আমাদের নিঃসন্দেহে একটা অবদান হয়ে থাকবে। আর আরেকটা অবদান আমার মনে পড়ছে, যদি বিরোধী দল যদি না হয়, এরকম সংসদও কিন্তু দেখেছি। মানে 70-এর দশকে তো সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতাম, তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তখন ওইখানে ওই যে পার্লামেন্ট ছিল, পার্লামেন্ট নির্বাচন হতো এবং কমিউনিস্ট পার্টির সদস্যরা নির্বাচিত হতো এবং কমিউনিস্ট পার্টি বলতো যে আমরা যেহেতু জনগণের জন্য কাজ করছি এবং সবাই স্বীকার করছে, অতএব আমাদের তো বিরোধী করার দরকার নাই, অতএব আমাদের বিরোধী দল লাগবে না। অতএব সোভিয়েত ইউনিয়নের সংসদে 2টা নির্বাচন দেখেছিলাম 70-এর দশকে। সেটা তো এক ধরনের মানে ওয়ান পার্টি সিস্টেম, পার্টি সিস্টেমটাই তাই ছিল। মানে প্র্যাকটিক্যালি কি আমরা ওইখানেই আবার যাচ্ছি কিনা? সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে গেছে, কিন্তু ওদের মডেলটা হতে পারে তো দুনিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা ব্রিটিশ থেকে ধার করে ফলো করছি, সোভিয়েত থেকেও ফলো করতে পারি, অসুবিধা তো কিছু নেই। যাচ্ছি, আজকে প্রধানমন্ত্রী বক্তৃতা রাখলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। ওখানে উনি বলেছেন যে শক্ত হাতে সন্ত্রাসী কাজ বন্ধ করা হবে, এরকম একটা ঘোষণা দিয়েছেন। তা আমরা দেখেছি সন্ত্রাসী কাজ বলতে উনি মূলত বিরোধী দলেরই সন্ত্রাসী কর্মকাণ্ড বা এগুলোর কথা বলেছেন। ইতিমধ্যে বিএনপির অনেক নেতা গ্রেপ্তার, কারাগারে, এবং সরকারও চেষ্টা করছে। আর শক্ত কি, মানে কি বুঝতে পারছেন এটা সম্পর্কে? বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের সঙ্গে তো সন্ত্রাস কম বেশির কোনো হিসাব আমি দেখছি না, যার ফলে তো এটা মনে হচ্ছে যে একটা রাজনৈতিক কারণে এরকম সিদ্ধান্ত না, এরকম সমালোচনা হচ্ছে। এখন যদি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে পরে সে সুনির্দিষ্ট আইন তাদের বিরুদ্ধে চলবে একটি। কিন্তু যেটাই কঠোর হওয়ার প্রশ্নটি বলতেছি যে আমি একজন টেম্পো ড্রাইভার, আমি বের হব রাস্তায়, আমি যাতে বার্ন ইউনিটে না যায়, আমি বাড়ি ফিরতে চাই। আমি একটা বাসের প্যাসেঞ্জার অথবা একটা ব্যাংকের খুদে কর্মচারী, মহিলা কর্মচারী, সে বাসেও না, সে হেঁটে যাচ্ছে, আমি যাতে নিরাপদে অফিসে যেতে পারি এবং বাড়ি ফিরতে পারি। আমার যশোর থেকে সবজির ট্রাকগুলি যাতে যথাসময়ে ঢাকা আসতে পারে। আমাদের স্কুলগুলির কথা বললেন যে 531টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। এই স্কুলগুলি যারা পুড়িয়ে দিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আপনি গাইবান্ধাতে, নীলফামারীতে দেখেছি সকল দল হয়েছে। এই যে ঘোষণা শক্ত হাতে দমন করা হবে, এটা একজন নাগরিক আপনাকে কতটা আশ্বস্ত করতে পেরেছে? আমি আশ্বস্ত, আমরা ধরেন আমাকে আশ্বস্ত করার প্রসঙ্গটির চাইতে অন্যদেরকে জিজ্ঞেস করতে হবে এটি, কারণ আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে এরকম বহু কথা শুনেছি এবং বহু কথা ভঙ্গ হতে দেখেছি। আমি কালকে থেকে যদি দেখি যে একটা শক্ত অবস্থান মানে কি, নির্বাচন কমিশনের হাতে 5.25 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের মানে শুধুমাত্র আইন, আর কোনো কাজ তাদের ছিল না। মানে নর্মাল একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যখন একটা থানার তো অনেকগুলি কাজ করতে হয়, তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা, কিন্তু এদের কাজই ছিল যে নির্বাচনকালীন কোনো সহিংসতা হবে না, কিন্তু তারপরেও তো সহিংসতা হয়েছে। কাজেও তার এই ঘোষণাটি, এটা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা হবে না। কাল থেকে যদি এটা পরিস্থিতি পরিবর্তন ঘটে, আমার ঢাকা থেকে সমস্ত হাইওয়েতে যদি যানবাহন নিরাপদে যেতে এবং আসতে পারে, ঢাকা শহরে সমস্ত আপনি 14টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অ্যাডমিশন প্রসেস শুরুই হয় নাই, অ্যাডমিশন প্রসেস শুরুই হয়নি। তার মানে হচ্ছে তাদের জীবন শুরু হওয়ার আগেই একটা ছেলে বা মেয়ে 2 বছর পিছিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 1.5 বছর সেশন যেটা আছে ভালো ভালো প্রতিষ্ঠানগুলিতে, আরো 6 মাস পিছাচ্ছে। তো 2 বছর যদি তার শুরুতেই পেছায়, তারপরে ধরেন এই যে আমরা বলতেছি আবার সমঝোতা, আবার একটা নির্বাচন, আবার নির্বাচনকালীন সহিংসতা, যদি 5 বছরের মধ্যে আবার এই ঘটনাগুলি ঘটে, তাহলে তো আমার মনে হয় 2.5 বছর 3 বছর সেশন যেটা পড়ে যাবে একটা ছেলে বা মেয়ে, যে অগ্রগতির কথা আপনি বলেন। কাজে প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে ওই যেটা শাহদ্বীন মালিক সাহেব শুরুতে বলেছেন, একটি হচ্ছে যে আমরা দৃশ্যমানভাবে আমাদের নিরাপত্তার পরিস্থিতির উন্নতি হয়েছে সেটা দেখতে চাই, আরেকটি হলো যে আমাদের ব্যবসা, আমাদের অর্থনীতি চলতে শুরু করেছে, এটা যদি দৃশ্যমান হয়, তারপর তিনি কিভাবে ব্যবস্থা নিলেন সেটা ভিন্ন আলোচনার বিষয়। অবশ্যই আমাদের একটা পুলিশের জবাবদিহিতার জায়গাটা কিন্তু আমরা কখনো একটা শুরুই করি নাই। আমি ফিগার জানি না, কারণ বলে না কেউ, বাট আমার মোটামুটি ধারণা যেটা, কারণ ঢাকা শহরে গত 10 বছরে কম বেশি বছরে 600 থেকে 800 খুন হয় ঢাকা শহরে গত 10 বছরে, একটা বড় দাগে যদি বলি।
মানে আমরা কিন্তু জানি না এই যে 700-800 বছরে খুন হচ্ছে, 2002 সালে যে 600 যদি খুন হয়ে থাকে, তার কতগুলি খুনের ওই আসামিকে পুলিশ ধরে সঠিকভাবে বিচার করে শাস্তি হয়েছে। আমার ধারণা এই সংখ্যাটা 10%-এর বেশি হবে না। আমি আশঙ্কা করি যেটা 5%। অর্থাৎ ঢাকা শহরে প্রতি বছর যে মার্ডার হচ্ছে, 100 মার্ডার হলে 5টা মার্ডার, যে বিশ্বযুদ্ধে যেটা হলো, এই সংখ্যাটা কিন্তু 5%-এরও বেশি হবে না। আমি 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 যদি আপনাকে একটু সহজে, আপনি তো সাধারণ খুনের কথা বলছেন, আমি মিডিয়ার স্বাধীনতা এসব নিয়ে কাজ করি। গত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আজকে পর্যন্ত প্রায় 3 ডজনের মতো সাংবাদিক নিহত হয়েছে। একমাত্র গৌতম দাস হত্যার লোকাল কোর্ট একটা রায় হয়েছে, আর বাকি কেসগুলি কোথায় আছে কেউ জানে না। ওইটাই বলছে পুলিশের যে একেবারে, আমরা একটা পুলিশ আছে, পুলিশ পালছি, কিন্তু ওই পুলিশ পালার, সরি আমি ওইভাবে বলতে চাচ্ছি না আবার, কিন্তু রাখছি এই জন্য যে আমাদের রাজনৈতিক দলগুলিকে রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা, নিরাপত্তা এগুলি দেওয়ার জন্য। মানে ঢাকা শহরে কিন্তু আমার আপনার আত্মীয় যদি খুন হয় বা আমরা কোনো পরিবার বিচার পাওয়া, যেটা বলো, আর এমনি যত মামলা কোর্টে যায়, মানে চুরি ডাকাতি যত মামলাই কোর্টে যায়, এগুলো তো আমি বলছি যে মামলা যাই না, আর যত মামলা কোর্টে যায় তার মধ্যে দোষী ব্যক্তি সাজা হয় আমাদের অ্যাভারেজ হলো 12%, 10 থেকে 12%। আর ওর মধ্যে যেগুলি বেশি সাজা হয় সেগুলি তো আবার হাইকোর্টে এসে অর্ধেক খালাস হয়ে যায়। অতএব আমাদের 100টা অপরাধের ওভারঅল চিত্র হলো, 100টা অপরাধের খুব বেশি হলে 5টা অপরাধের মামলার সাজা হয়। আপনি বলেন সাংবাদিকদের, যেখানে এটা এত সাংবাদিক যখন খুন হয়েছে, একটা বিরাট প্রেশার আছে তো, এবং দেশে এবং দেশের বাইরে প্রচন্ড, আপনি মানিক শাহের কথা বলেন, বালুর কথা বলেন, মানে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। এবং আমাদের সবশেষ সাগর রুনি, মানে কোথায় হারিয়ে গেছে তো সমস্ত বিষয়। তার মানে এটা ফিরে আসলো সেই ইম্পিউনিটির কথা বা অবহেলার কথা, ইম্পিউনিটির কথা। হ্যাঁ, সর্বশেষ উদাহরণ সাগর রুনির মামলাটা। কিছু হলো সারা দেশ থেকে এখন পর্যন্ত কোনো, আমি অতএব বলবো যে পুলিশের এই জায়গাগুলি কেউই আমরা করছি না। এটার কারণও আমার কাছে কি মানে সাংবাদিক হচ্ছে দেখে ওইখানে কিছু কথা উঠছে, সাধারণ মানুষের তো খুনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আপনার যে হিসাব, সেই আমি খালি সাবডিভিশন করার একটা সেক্টর দেখালাম, মানে সাধারণ মানুষ, আপনি ঠিকই বলছেন, 100টা বিচার হলে পরে মানে 5টা হয়তো শেষ পর্যন্ত টিকে থাকছে। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, এখানে যে অফেন্স গুলো আমরা পলিটিক্যাল অফেন্স বলছি, এটা বেসিক্যালি ক্রিমিনাল অফেন্স। একটা লোক যদি একটা লোককে অ্যাটাক করে, কোন রকম সে যেই করুক, এবং সেখানে ছবি আছে, রেকর্ড আছে, কিন্তু এখানেও তো কোনো সেই ধরনের ব্যবস্থা নেই। একটি শিশুকে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, আবার একটু শিক্ষা একটু অ্যাড করে ফেলি। হ্যাঁ, এটা আরো হবে না এই কারণে যে খুন ক্লাসিক্যালি সারা দুনিয়া ধরা হয় খুনের 80% হলো যে নিহত, একটু অ্যাড করে ফেলি। হ্যাঁ, এটা আরো হবে না এই কারণে যে খুন ক্লাসিক্যালি সারা দুনিয়া ধরা হয় খুনের 80% হলো যে নিহত হয়েছে তার আশেপাশের লোকজন। অতএব খুনের মামলা সমাধান করা দুনিয়াতে ধরা হয় যে অন্যান্য মামলা থেকে সহজ। মানে রাস্তায় যদি র্যান্ডম, মানে রাস্তায় মোবাইল নিয়ে গেল, ওটা তো, কিন্তু খুনের মামলা 80% খুন এবং রেপ, এটা হলো 80%, না 80% হলো মানে ভিকটিমের পরিচিত ব্যক্তি। তো ওইখানেই যখন পুলিশ পারছে না, আমি খুনের আমি খেয়াল করেছিলাম 2001 থেকে 2004 5 বছরে ঢাকা শহরে 6টা ধর্ষণের মামলা শাস্তি হয়েছিল। 5 বছরে 6টা, 5 বছরে 6টা ঢাকা শহরে। এটা হলো ধরুন 10-12 বছর আগে, তখন 70-80 লক্ষ লোকের শহর। ওই শহরে বছরে কোর্ট ছিল, নারী শিশু আদালত ছিল 4টা কোর্ট মিলে সারা বছরে গড়ে একটা ধর্ষণের কমিশন হয়েছে। মানে ওই 5 বছর, মানে কি জানো 4 বছরে 5টা, তার মানে 1 পয়েন্ট কত। এবং অ্যাসিড সার্ভাইভারদের 2008-এ আপনার মামলার রায় হওয়ার পরে 1 বছর সে টার্ম, মানে জেলে থাকার পরে আবার অ্যাপিল করে 1 বছর পরে সেই অ্যাসিড ওই জন্য মানে এই সংখ্যালঘুদের আক্রমণটা র্যান্ডম হচ্ছে, মানে পরিচিত মহল থেকে হবে না, তাই তো? রাজনৈতিক কারণে যেটা হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে খুন বা ধর্ষণ যেখানে ভিকটিমের পরিচিত লোক করে, সেখানে পুলিশ বার করতে পারে না। আর যেই হামলা, যে অপরাধগুলি অপরিচিত লোকরা করছে, দূরবর্তী জায়গা থেকে এসে করছে, অবশ্যই বের করে। আমরা একটু যদি শিক্ষার্থীদের প্রসঙ্গে আবার যাই, আমরা দেখেছি গত বছর এবং এই বছরও শিক্ষার্থীরাই সবচেয়ে বড় শিকার হচ্ছে এই হরতাল, অবরোধ, রাজনৈতিক কর্মসূচি, ব্যবসা বাণিজ্য, অন্যান্য সেক্টর তো হচ্ছেই, শিক্ষার্থীরা বিরাট। আপনারা কি কোনো রেকমেন্ডেশন বা কোনো প্রস্তাব কখনো দিয়েছেন যে শিক্ষার্থীদেরকে কিভাবে এর থেকে বাইরে রাখা যায়? বা পুরো দেশ এবং সমস্ত নাগরিকের একটাই কথা যে এটার সমাধান করতে হবে। এখন যে অবস্থায় আছে এই অবস্থাকে টেনে নেওয়া যেতে পারে না,
এটা তো সমাধান চাই। এবং এইটা যদি না হয় তাহলে আমরা অন্যান্য যেসব ব্যবস্থার কথা বলতে পারি, মানে কোথাও তো ডাইরেক্টলি বলা নাই যে ছাত্রছাত্রীকে পলিটিক্যাল র্যালিতে বা ভায়োলেন্সে নিয়ে আসার, কিন্তু তারা এফেক্টেড হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে এর থেকে এদেরকে বাইরে রাখা যায়? পরিত্রাণ দরকার, এবং আপনি এইটা কখনোই করতে পারবেন না যতক্ষণ না আইন শৃঙ্খলা, প্রোটেকশন, সিকিউরিটি ইনশিওর করতে পারছেন। আমরা যদি স্কুল চলতে না পারে, যে কারণেই হোক, আমি যদি স্কুলে যেতে না পারি, শিক্ষা বর্ষটা চলে যায়, যে একটু আগেই শুনলেন যে এখন পর্যন্ত অ্যাডমিশনই হয়নি, তার মানে কি প্রতিটা জিনিস কিন্তু ব্যাকলগ হয়ে যাচ্ছে। এবং এটার আমরা যে টানবো কতদিন আমরা নিজেরাও জানি না। এবং আমরা সবসময় শুনে থাকি রাজনীতিকদের কাছ থেকে যে আমাদের ভবিষ্যৎ নাকি আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইউথরা, তো আমরা তো সেখানে তাদের ভবিষ্যৎ বেশ নষ্ট করে দিচ্ছি। তো তাহলে আমরা তাদের কাছে কি ধরনের লিডারশিপ পাবো? আর আরেকটি ব্যাপার হলো যে আজ হোক কাল হোক নতুন জেনারেশন, এই প্রজন্ম তো লিডারশিপে আসবে, তারাই বা কি উদাহরণ দেখছে, তাদের সামনে কি এক্সাম্পলস আছে, তারা কি শিখে কি নিয়ে আসবে এবং তারা কি ধরনের লিডারশিপ দিবে। কাল সকালে উঠে সবকিছু তো ঠিক হয়ে যাবে না। আমরা আশা করতে চাই যে কাল সকালে উঠে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে বললাম যে এর ইম্প্যাক্ট, এর ইভ্যালুয়েশন, এগুলো আমরা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী ভুগতে হবে এবং পীড়া আমাদেরকে দেবে। আমরা আজ হোক আপনি আমি, আমাদেরকে জিজ্ঞেস করবে এই আগামী প্রজন্ম যে আমরা আসলে কি করেছিলাম। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।